ভূগোলের যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে অস্থিত পৃথিবী। ঠিক আছে, দ্বিতীয় চ্যাপ্টার এটা। প্রথম চ্যাপ্টারটা আমরা আলোচনা করে নিয়েছি। ভূগোলটা এমন একটা সাবজেক্ট, সবাই জানো যে ভূগোল হচ্ছে আমাদের একটা বিজ্ঞানেরই একটা সাবজেক্ট। হ্যাঁ, তো সেই জন্য ভূগোলের আগের চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো থাকবে সেইগুলো প্রথমত ক্লিয়ার না করলে হয়ে যাবে হচ্ছে কি পরের চ্যাপ্টারে কনসেপ্ট ক্লিয়ার করা আমাদের পক্ষে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, আমরা চলে যেত। তো সেইখানে কি আগের চ্যাপ্টারটা আমরা কি আলোচনা করেছিলাম? পৃথিবীর অন্দরমহল, তাই তো? তো পৃথিবীর অন্দরমহলটা যদি আমরা দেখি, তাহলে সেই পৃথিবীর অন্দরমহলে অনেকগুলো বিষয় বলে দিয়েছিলাম সুন্দরভাবে। সেগুলো সবার লিখে আনার কাজ ছিল, ওটা একটু পরে আমি চেক করে দিচ্ছি। সেইখানে কি দেখেছিলাম? পৃথিবীটা মোটামুটি আমরা এরকম তরমুজের মতো কেটেছিলাম। কাটার পর অনেকগুলো স্তর আমরা দেখতে পেয়েছিলাম। মোটামুটি 3টে স্তর ছিল। একটা উপরের স্তর ছিল যেটার নাম হচ্ছে ভূত্বক, তারপর স্তরটার নাম ছিল গুরুমণ্ডল, তারপর স্তরটার নাম ছিল কেন্দ্রমণ্ডল। একদম নিচে কেন্দ্রমণ্ডল। শিলামণ্ডলের কনসেপ্টটা আমি কি বলেছিলাম? যে ভূত্বকটুকু থাকবে, তার সঙ্গে গুরুমণ্ডলের কিছু অংশ কেটে নেবে, নিয়ে মোটামুটি 100 কিলোমিটার পুরু যে অংশে, সেটাকে আমরা বলেছিলাম শিলামণ্ডল। এবার ভূত্বকের দুটো অংশ ছিল। একটা কি ছিল? একটা ছিল শিয়াল, একটা ছিল সীমা। ওপরের দিকে যে অংশটা থাকে সেটা হচ্ছে মহাদেশীয় অংশ। এই অংশটা অপেক্ষাকৃত হালকা হয়। সবসময় দেখবে, মনে করো কোনো জলের উপরে যদি আমি একটা বাটকারা দিই, লোহার বাটকারা, আর যদি একটা হচ্ছে আমরা থার্মোকল দিই, যেটা আমরা শোলা বলি, দুটোর মধ্যে কোনটা ভাসবে কোনটা ডুববে? থার্মোকলটা ভাসবে, আর ওটা হচ্ছে নিচের দিকে ঢুকে যাবে। এইবার মনে করো একটা এই ঘরের মধ্যেও, এই ঘরটা মনে করো আমি পুরো থার্মোকল দিয়ে ভরে দিলাম, ওই থার্মোকলের গুঁড়োগুলো যেগুলো গোল গোল হয় দানা দানা মতো, ওইগুলো ভর্তি করে দিলাম। ওর ওপর থেকেও একটা আমরা বড় লোহার কোনো দণ্ড কিছু ফেলে দিলাম, তাহলে ওই থার্মোকলের থেকে কোনটা নিচে চলে যাবে একদম আস্তে আস্তে? ভারী জিনিসটা। তার মানে আমরা কি কনসেপ্ট রাখবো? সবসময় ভারী জিনিসটা নিচের দিকে থাকবে। নিচের দিকে শিয়াল সীমার মধ্যে যে থাকে তাকে আমরা বলছি মহাসাগরীয় মানে অংশ। ঠিক আছে? আর ওপরের দিকেরটা কি বলছি আমরা? মহাদেশীয় অংশ। ঠিক আছে, ক্লিয়ার হলো? এই চ্যাপ্টারটা মেন হচ্ছে আমাদের এইটা নিয়ে, অস্থিত পৃথিবীটা আলোচনা, এই ওপরের অংশটা নিয়ে, শিলামণ্ডলটা নিয়ে আলোচনা। ক্লিয়ার হয়েছে সবাই? আগের চ্যাপ্টারটা একটুখানি শুধু আমরা রিপিট করে নিলাম। আর এই যে অংশ, মাঝখানের অংশ, এটার নাম গুরুমণ্ডল। গুরুমণ্ডলের দুটো ভাগ, একটা বহির্গুরুমণ্ডল, একটা অন্তঃগুরুমণ্ডল। বহির্গুরুমণ্ডলকে কি বলা হয়ে থাকে? ক্রোফেসীমা। আর অন্তঃগুরুমণ্ডলকে কি বলা হয়ে থাকে? নিফেসীমা। আর কেন্দ্রমণ্ডলেরও দুটো ভাগ, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলটা আর অন্তঃকেন্দ্র দুটোকেই কি বলা হয়? নিফে বলা হয়। নিকেল আর ফেরাস দ্বারা যেহেতু গঠিত। এগুলো সব বলে দেওয়া হয়েছিল। যারা যারা এই বিষয়গুলো এখনো মনে নেই বা যারা ক্লাস করনি, তার আগের ভিডিওটা দেখে নেবে ভালো করে। আগের ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, যদিও এই ভিডিওটা আমরা মেকে মেকে ক্লাস করাচ্ছিলাম। এইদিকে সবাই বসেছিল, ওই জন্য সামনের দিকে না মুখ করে আমরা এইদিকে বসে বসে ক্লাস করাচ্ছিলাম, তাই না? তো ব্যাপারটা তাহলে কি বললাম, ক্লিয়ার হলো তো সবাই? এই বিষয়গুলো ছিল। আর একটা বিষয় ছিল, আমরা এই গুরুমণ্ডলের ভাগ করেছিলাম, কেন্দ্রমণ্ডলের ভাগ করেছিলাম। করার পর এই যে ভাগ করছে যে রেখাগুলো, এই রেখাগুলোকে আমরা কি বলেছিলাম? বিযুক্তি রেখা। এই বিযুক্তি রেখা মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স বলে দিয়েছিলাম। ট্রিক্সটা কি ছিল? হ্যাঁ, কমলা মোড়ে, আচ্ছা এখান থেকে করেছি, গুছিয়ে লেখো, তাই তো? কি কি বিযুক্তি ছিল? তাহলে এই উপরে ক, ক দিয়ে কনরাড বিযুক্তি। তারপর এইটা ছিল, এটা দিয়ে কি? মোহর ভিসিক বিযুক্তি। এটা দিয়ে কি ছিল? রেপিত্তি বিযুক্তি। আর এটা দিয়ে কি ছিল? গুটেনবার্গ বিযুক্তি। আর শেষেরটা ছিল কি? লেহম্যান বিযুক্তি রেখা, তাই তো? এইভাবে আমরা মনে রেখেছিলাম। মনে থাকবে সবাই? আচ্ছা, এইবার আজকের যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করবো সেই চ্যাপ্টারটার নাম কি বললাম? অস্থিত পৃথিবী। আচ্ছা, অস্থিত পৃথিবী জানার আগে একটুখানি কয়েকটা বিষয় তোমরা মনে করার চেষ্টা করো। মনে করো আমরা ভূমিকম্প দেখেছি। ভূমিকম্প হয় তো, এই বাংলাদেশে কিছুদিন আগে একটা ভূমিকম্প হলো, বা এর আগেও প্রচুর ভূমিকম্প হয়েছে। আমাদের এখানেও প্রচুর ভূমিকম্প দেখা যায়। আমাদের এখানে প্রধানত কোনোদিন ওই মাটি কাঁপাটা আমরা এখন অনুভব করতে পারিনি। আমরা কি অনুভব করেছি? জল কাঁপে, আমরা বলি জলকম্প বলি। অ্যাকচুয়ালি জলকম্পের কনসেপ্ট কিছু নেই, কিন্তু ভূমিকম্পের প্রভাবে যখন জলভাগগুলো নড়াচড়া করে তখন আমরা দেখতে পাই যে পুকুরের জল উঠছে নামছে, এরকম একটা হচ্ছে, তাই না? তো সেই জন্য আমরা কি করি? আমরা এইটাকে বলে থাকি ভূমিকম্প। অগ্নুৎপাত দেখেছো তোমরা? অগ্নুৎপাত দেখেছো বা শুনেছো বা টিভিতে দেখেছো বা কোনো স্ক্রিনে দেখেছো, তাই না? অগ্নুৎপাত কেমন করে হয়? ভূগর্ভস্থ ম্যাগমা গুলো যখন বাইরে বেরিয়ে আসে তখন সেই অগ্নুৎপাত হয়। আগ্নেয়গিরি রয়েছে অনেকগুলো, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া, ভারতের ব্যারন নারকোন্ডাম, ইতালির হচ্ছে ভিসুবিয়াস, স্ট্রমলে, এগুলো সব কি? আগ্নেয়গিরি। এই অগ্নুৎপাত ঘটে তো। আচ্ছা, এছাড়াও আমাদের বিভিন্ন রকমের ভূমিরূপ গঠন হচ্ছে, কোথাও পাহাড় হচ্ছে, কোথাও গিরিখাত তৈরি হচ্ছে, নিচু হচ্ছে উঁচু হচ্ছে, এরকম ঘটনা ঘটছে তো। এইগুলো কেন ঘটছে সেইটা আজকের আমাদের প্রধান আলোচনার বিষয়। তাহলে কি বললাম? ভূমিরূপের যে পরিবর্তন, তার সঙ্গে সঙ্গে অগ্নুৎপাত, ভূমিকম্প, এই সমস্ত বিষয়গুলো কি কি কারণে ঘটছে সেই বিষয়গুলো নিয়ে আজকের আমরা আলোচনা করব, যেটা আমাদের অস্তিত্ব পৃথিবীতে রয়েছে।
আচ্ছা, আমরা প্রধানত ক্লাস করার সময় টেক্সট বইয়ের উপর বেশি গুরুত্ব দেবো। এটা সরকারি টেক্সট বই, সবাই নিশ্চয়ই জানো। এই সরকারি টেক্সট বইটা সবার পড়তে হবে। আমরা টেক্সট বই পড়ার সময় আমি কি বলেছিলাম, আগের দিনেও বলেছি, আজকেরও বলেছি, বিশেষত আমরা কি করব, এইরকম দাগিয়ে দাগিয়ে পড়বো। এটা আমার টেক্সট বই, আমি স্কুল থেকে জোগাড় করে রেখেছি। আমার কাছে একটা বই থাকবে, তোমাদের যখন বই দেওয়া হয়ে যাবে তখন প্রত্যেকটা বই তোমরা এরকম দাগিয়ে নেবে। টেক্সট বই পড়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, তুমি যত দামি সহায়িকা কেনো, একটা কোম্পানির, দুটো কোম্পানির, তিনটে কোম্পানির, যত সহায়িকা কেনো, বিভিন্ন সহায়িকা মার্কেটে আছে, সহায়িকাগুলো অবশ্যই ভালো, যারা লেখেন অনেক বেশি জানেন তারা, তো বিভিন্ন বই থেকে কালেক্ট করেন, তারা অনেকগুলো তথ্য দেখেন, যে আমাদের বিভিন্ন দপ্তরের যে তথ্য রয়েছে তা শুরু করে সবকিছু বিবেচনা করে সহায়িকা লেখে। কিন্তু তার থেকে আমি বলবো সবচেয়ে বড় কথা, টেক্সট বই পড়ে নিজে উত্তর তৈরি করাটা শিখতে হবে। প্রত্যেকটা ক্লাসে তুমি একটা নম্বর পর্যন্ত নিজে নিজে পড়ে মানে মুখস্থ করে করে পেতে পারবে। মনে করো হচ্ছে 80% বা হাইয়েস্ট লেভেল অফ নাম্বার হচ্ছে কত, 90% পর্যন্ত তুমি মুখস্থ করে পাবে নাম্বার। কিন্তু তারপর থেকে যদি তুমি নম্বর পেতে চাও, তাহলে কি করতে হবে তোমার, তাহলে তোমার নিজের লেখার ক্ষমতা থাকতে হবে। এইটা আমি বারবার বলতে চাইছি, প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে যেন একটা নিজের লেখার ক্ষমতা থাকে, বানিয়ে লেখার ক্ষমতা। আমি এই যে এতগুলো কথা বললাম, এইগুলো এগুলো মাথায় রেখে দেবে, এবার আমি গুছিয়ে লিখবো। যদি আমার কেউ বলে যে পৃথিবীর অভ্যন্তর ভাগ কেমন হয়, সেটা তুমি ছবির সাহায্যে আলোচনা করো, আমি টুকটা একটা ছবি এঁকে নেবো, নিয়ে ভূত্বকটা কাকে বলে লিখে দেবো, যে শিয়াল সীমা, তাহলে ওখানে কি করেছে, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, তাই লিখবো যে উপরের যে অংশটা সিলিকন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, সেই অংশটাকে আমরা ভূত্বক বলছি। ভূত্বকের গড় গভীরতা বলেছিলাম আগের দিনে কত, 30 কিলোমিটার। এইভাবে পরপর পয়েন্ট করে লিখবো। যদি বৈশিষ্ট্য লিখি, আমি লিখবো এই স্তরে প্রধানত সিলিকন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, এর গড় গভীরতা হচ্ছে 30 কিমি, এটা গুরুমণ্ডলের ওপরে থাকে, দুটো ভাগ, কতগুলো বৈশিষ্ট্যের পয়েন্ট হয়ে গেল। দেখো, এই যে বানানোর ক্ষমতা, এইটা থাকতে হবে সবার, যে কোনো সাবজেক্টে তোমার বানিয়ে লেখার ক্ষমতা থাকতে হবে। বলো স্যার অঙ্কে কি করে তাহলে বানাবো, অঙ্কে কোথায় বানাবো, হ্যাঁ বানানোর জায়গা আছে, জ্যামিতি পোর্শনে তোমাদের উপপাদ্য বলে একটা জিনিস আছে, সেইখানে তোমার নিজে নিজে কনসেপ্টটা বুঝে নিয়ে নিজে নিজে লিখতে হবে। বইয়ের ভাষায় লেখা থাকে, সবাই ওটা মুখস্থ করে, কিন্তু সেটা তোমার নিজে নিজে করতে হবে। এইগুলো সৃজনশীলতাটা এখন থেকে তৈরি করতে হবে। এখন এই যে 15 দিন যে চ্যাপ্টারগুলো আমরা পড়াচ্ছি, আমরা হয়তো 1 তারিখ থেকে আবার সেগুলো রিপিট করব, পড়ানো শুরু করব। কিন্তু বিষয়টা হচ্ছে, তাহলে এখন কেন হঠাৎ করে শুরু করেছি? এখন শুরু করার আমার উদ্দেশ্য হচ্ছে, এখন থেকে আমরা যেগুলো নিয়ম রয়েছে, মানে প্রত্যেকটা ক্লাস কেমন করে করে আমরা এগোবো, সেইগুলো এই কদিনে আমরা তৈরি করে নেবো, গুছিয়ে নেবো, যে হ্যাঁ কেমন করে পড়তে হবে, কেমন করে সেগুলো মনে রাখবো, কিভাবে এগোবো, এইগুলো করতে হবে। আগের দিনে যা কাজ দিয়েছিলাম সবাই করেছিলে, ভূগোলের যেগুলো আঁকতে রাখতে দিয়েছিলাম, আমি এগুলো চেক করে নিচ্ছি, যারা আসুনি তারা ভিডিও দেখে সেইভাবে করে আনবে। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম, তাহলে এই অংশটা, এই ভূমিকম্প, অগ্নুৎপাত, স্মরণ, পৃথিবীর পর্বত সৃষ্টি, ধস, এই সমস্ত বিষয়গুলো ঘটে চলেছে। বিজ্ঞানীরা এই নিয়ে প্রচুর গবেষণা করছে, করতে অনেকগুলো তত্ত্ব আবিষ্কার হয়েছে, কেন এইগুলো ঘটছে তত্ত্বগুলো। সেই তত্ত্বগুলো আবিষ্কার করার ফলে আমাদের এই চ্যাপ্টারে প্রধান দুটো তত্ত্ব রয়েছে। একটা হচ্ছে কি, মহি সঞ্চারণ তত্ত্ব, কি বললাম, মহি সঞ্চারণ তত্ত্ব, আর একটা হচ্ছে পাত সংস্থান তত্ত্ব। ঠিক আছে, মহি সঞ্চারণ তত্ত্ব আর কি বললাম, পাত সংস্থান তত্ত্ব। ক্লিয়ার হলো সবার? আচ্ছা, এই মহি সঞ্চারণ তত্ত্বটা যদি আমরা আলোচনা করি, সেখানে দেখব যে আলফ্রেড ওয়েগনার বলে আমাদের একজন ভূতত্ত্ববিদ রয়েছেন। তাহলে যারা ভূবিজ্ঞানী বা ভূতত্ত্ববিদ বলবো আমরা তাদের, কি বললাম, তত্ত্বটার নাম মহি সঞ্চারণ তত্ত্ব। ঠিক আছে, মহি মানে মহাদেশীয় অংশগুলো কিভাবে সঞ্চারিত হচ্ছে, সেই তত্ত্বের মাধ্যমে আমরা জানবো। এটা কে বললাম, আলফ্রেড ওয়েগনার, মনে থাকবে সবার, আলফ্রেড ওয়েগনার। আমি উঠে দেখো তো ভিডিও কেমন দেখাচ্ছে, এগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, একটু বড় বড় করে লিখতে হবে। আলফ্রেড ওয়েগনার, ঠিক আছে, দরজাটা ছেড়ে দেওয়াই থাক, আর মুখ টুকগুলো একটু জ্বলে যাচ্ছে কি দেখে নেবে ভালো করে। ঠিক আছে, সব এই লেখাগুলো পাওয়া যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, চলো বসো। তার কারণ হচ্ছে যারা ভিডিওগুলো দেখবে তাদেরও তো উপযোগী হতে হবে। আচ্ছা, কি বললাম তাহলে, আলফ্রেড ওয়েগনার বলে একজন আমাদের ভূবিজ্ঞানী রয়েছে, সে হচ্ছে আমাদের এই মহি সঞ্চারণ তত্ত্বটা মোটামুটি গুছিয়ে রেখেছে। আচ্ছা মনে করো এবার তাহলে কি উনি একাই শুধুমাত্র এটা নিয়ে গবেষণা করেছে? অ্যাকচুয়ালি গবেষণাটা অনেকজন করে থাকে বিভিন্ন সময়ে, যে সবচেয়ে তথ্যপূর্ণভাবে সুন্দরভাবে তুলে ধরবে তার নামটা সেখানে ছাপা হবে। ক্লিয়ার হলো কি বলছি? তাহলে ওয়েগনার কি বলছে, অনেক বছর আগে, মনে করো পৃথিবীর যে ধারণাটা যদি আমরা একটুখানি এখানে ছোট করে আলোচনা করে নিই, পৃথিবী প্রথমত কি, সূর্য একটা তো আদিম একটা শক্তি বলা চলে, সেখান থেকে সূর্য রয়েছে একটা নক্ষত্র, অন্য একটা নক্ষত্রের সঙ্গে ধাক্কা লেগে বা অন্য কোনো নক্ষত্রের অংশের সঙ্গে ধাক্কা লেগে অনেকগুলো তত্ত্ব আছে পৃথিবীর সৃষ্টির, আমি একটা মোটামুটি বলছি, আরো অনেকগুলো রয়েছে। তো ধাক্কা লাগার পরে টুকরো 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 অনেকগুলো অংশ হয়ে গেছে, আবার সেই অংশগুলো কিছু কিছু জুড়ে এক একটা করে গ্রহ তৈরি হয়েছে, সেরকম ভাবে পৃথিবী তৈরি হয়েছে। তাহলে সূর্যের ওখানে তো ভীষণ তাপমাত্রা, সব তো আগুন, তাই না? ওই জন্য বলা হয় যে পৃথিবী প্রথম অবস্থায় ছিল জ্বলন্ত আগুনের
গোলা বলা হয়ে থাকে না? তো সেই যখন আগুনের গোলা হচ্ছে, সেই আগুনের গোলা থেকে পৃথিবী ধীরে ধীরে কি হচ্ছে, ঠান্ডা হচ্ছে। হওয়ার পরে কি হয়েছে, তরল হয়েছে। এই তরল থেকে একটা জায়গায় আমি কনসেপ্টটা তোমাদের একটু ডাইভার্ট করছি, ভালো করে দেখো। দুধ দেখেছো সবাই, দুধ দুধ যখন ফোটানো হচ্ছে, ফোটানোর পরে অনেকক্ষণ ফোটানোর পরে যখন রেখে দেওয়া হলো, দুধটা ঠান্ডা হচ্ছে এবার আস্তে আস্তে। ঠান্ডা হলে কি হয়, সর তৈরি হয় না, সর। ভালো করে ভেবে দেখো, তুমি যত বেশি দুধ ফোটাবে সরটা তত বেশি মোটা হবে। ওই সর আবার এখন বিক্রি হয়। একটা বিখ্যাত পশ্চিমবঙ্গের মিষ্টি, ওই সরের সন্দেশ বা সরপুরিয়া, ওই সর ভাজা বর্ধমানের দিকে খুব চলে, মারাত্মক খেতে। আর সেটা তো ওই যে সরটা তৈরি হচ্ছে, ওই রকম পৃথিবী যখন ঠান্ডা হচ্ছে, আস্তে 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 ঠান্ডা হচ্ছে। মনে করো আমি সাপোজ ধরি যে পৃথিবী, তো তোমরা সবাই দেখেছো কনসেপ্ট, আগের দিনে বলেছিলাম, মোটামুটি গোলাকার, মানে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, তাই তো? তাই ওইটা যখন আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, তাহলে প্রথমে চারদিকে কি রয়েছে, তরল রয়েছে। আর ঠান্ডা হয়ে 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 ওই যে স্বরের মতো অংশগুলো, সেগুলো মাঝখানে এসে জড়ো হচ্ছে, যেগুলো মোটামুটি ওর থেকে, তরলের থেকে একটু পুরু অংশ, তার ঘনত্ব বেশি, সেগুলো মাঝখানে এসে জমা হচ্ছে। হওয়ার পরে সেই মাঝখানে জমা হয়ে 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 সেটা পরবর্তীকালে শক্ত হয়ে গেল, গিয়ে স্থলভাগ হয়ে গেল। তাহলে প্রাথমিক অবস্থায় প্রায় 30 কোটি বছর আগে বলা হচ্ছে এইরকম অবস্থাটা ঘটছে। এই মাঝখানের যে স্থলভাগ, সেটাকে বলা হচ্ছে প্যানজিয়া। সবাই মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কি বললাম, প্যানজিয়া। যদি মনে করো একটা থালার কনসেপ্ট ধরো, একটা থালার মতো ধরছি, একটা থালায় জল দেওয়া রয়েছে, আর তার উপর মোম ফেলা হয়েছে, মোম গলিয়ে গলিয়ে ফেলা হয়েছে মাঝখান বরাবর। সেই মোমগুলো এবার জলের সংস্পর্শে মোম জমাট বেঁধে যায়, তো মোমগুলো মাঝখানে মনে করো একটা গোল মতো অংশ হয়ে সেটা জমাট বেঁধে গেছে, আর তার চারধারে কি আছে, জল আছে। তাহলে ওই যে চারধারের জলভাগ, সেটাকে আমরা বলছি প্যানথালাসা। কি বললাম, প্যানথালাসা। আর মাঝখানের অংশ স্থলভাগটাকে আমরা কি বলছি, প্যানজিয়া। ক্লিয়ার হচ্ছে? প্যান মানে একত্রিত হওয়া, জিয়া মানে স্থলভাগ। আর প্যান মানে হচ্ছে একত্রিত, আর থালাসা মানে জলভাগ। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে কি হলো, দুটো কনসেপ্ট এখানে চলে এলো, প্যানজিয়া আর প্যানথালাসা। যদি আমাদের পরীক্ষায় পড়ে যে প্যানজিয়া প্যানথালাসা কি, তাহলে আমরা কি বলবো, প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর স্থলভাগের চারিদিকে যে জলভাগ বেষ্টন করে রাখতো, সেটাকে আমরা বলবো প্যানথালাসা। আর ওই জলভাগের মাঝখানে যে স্থলভাগটা ছিল, সেটাকে আমরা বলবো প্যানজিয়া। বলো কার কার বুঝতে সমস্যা আছে বলো। এই প্যানজিয়া আর প্যানথালাসা দুটো কনসেপ্ট আমরা বলেছি, ঠিক আছে? এই ক্লাসের সময় ডিস্টার্ব করবে না কেউ, ভালো করে মন দিয়ে বিষয়গুলো বুঝতে হবে। এগুলো অনেক, মানে এই কনসেপ্টের উপর ভূগোলটা পুরো সারা জীবন মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? এই এই এখন থেকে এই যে ভূগোলের কনসেপ্ট 8 থেকে, এগুলো গিয়ে তুমি 10-এ পাবে, 11-এ পাবে, 12-এ পাবে, যতদিন ভূগোল পড়বে এইগুলো পাবে সব পর 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 পর। তাহলে হলো তো, সবাই বুঝতে পারছো তো? তাহলে কি বললাম, পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হওয়ার ফলে স্থলভাগগুলো মাঝখানে জমাট বেঁধেছে, ওই দুধের স্বর যেমন ভাবে জমে, জমাট বাঁধার পর সেগুলো শক্ত হয়ে গেছে, সেটাকে আমরা নাম দিচ্ছি প্যানজিয়া। আর তার চারধারে যে স্থলভাগ, জলভাগ, সেটাকে আমরা বলছি প্যানথালাসা। এইবার বললো স্যার, তাহলে সেই মাঝখানে এখন স্থলভাগটা নেই কেন? আমাদের পৃথিবীর ম্যাপটা সেখান থেকে খুলে নিয়ে চলে গেছে। এই তো পৃথিবীর ম্যাপ তো এইটা, তাই তো? এইবার দেখো, এই এই নীল নীল অংশগুলো কি জলভাগ, তো তাই তো? তাহলে কি স্থলভাগ কি শুধু মাঝখানে রয়েছে, তার ধারে জলভাগ রয়েছে, রয়েছে? তারা সব আলাদা 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 ছড়ে গেছে। তাহলে কেউ কি সেই সময় বেঁচে ছিল যে যার সামনে এগুলো ঘটেছে? না, এটা রাখো। যার সামনে এগুলো ঘটেছে সে কি জানে যে সে দেখেছে যে জলভাগ ছিল মাঝখানে, স্থলভাগ ছিল? কি করে এগুলো বুঝলো ভূবিজ্ঞানীরা? আমাদের এই যে ওয়েগনার যে বিজ্ঞানী রয়েছেন, উনি দেখলেন ওই যে মহাদেশগুলো আমি এক্ষুনি দেখালাম, ওই মহাদেশগুলো উনি চারদিকে অনেক গবেষণা অনেক দিন ধরে করছে, একদিনে স্যার এগুলো হঠাৎ করে হয় না, আমরা জেনে গেছি বলে আমরা এখন বলছি। উনি ওইগুলো মিলিয়ে মিলিয়ে দেখছে যে খাঁজে খাঁজে সব জুড়ে যাচ্ছে। মানে একটা পেপার, মনে করো এই যে পেপারটা আছে, এই পেপারটা যদি আমি ছিঁড়ে ফেলি এখন, একটা মনে করো এখান থেকে ছোট পেপার নিয়ে আমি ছিঁড়ছি, ধরো দেখো ভালো করে দেখো সবাই, এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। এটা তোমাদের বই এত বড় করে দেওয়া নেই, কিন্তু আমি বেশি ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি কেন, কারণ হচ্ছে পরবর্তীকালে আমাদের কাজে লাগবে। এই মনে করো পেপারটা আছে, এই পেপারটা এখান থেকে আমি ছিঁড়ে দিলাম, এইভাবে ছিঁড়ে দিলাম, দিলাম। দেওয়ার পরে এই পেপারগুলো আমি ছড়িয়ে দিচ্ছি, অনেকগুলো মনে করো পেপারে আমি কাটা হয়েছে, কেটে আমি ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার এই পেপারগুলো আমি পরবর্তীকালে দেখছি কোনটা কার সঙ্গে এইভাবে জুড়ে যাচ্ছে। দেখো এই যে পেপারটা কেটেছি আমরা, আর বেশি করে কেটে গেল, এই পেপারটা যখন আমরা জুড়বো অ্যাকচুয়ালি, তখন এটা কি হবে, খাবে খাবে জুড়ে যাবে। এই যে জোড়নগুলো আছে আমাদের, সেইগুলো এইভাবে দিলে আমাদের জুড়ে যাবে। দেখো এই যেটা সেটার মধ্যে দেখো ঢুকে যাচ্ছে, যাচ্ছে না? উনি ওই মহাদেশের ওই যে খাঁজগুলো রয়েছে, সেই খাঁজগুলোর সঙ্গে দিয়ে এলো, খাঁজে খাঁজে জুড়ে যাচ্ছে, খাঁজে খাঁজে যেমন জুড়ে যাচ্ছে, ওই মহাদেশগুলো দেখলো কাটা কাটা নিয়ে, ম্যাপ নিয়ে, যেগুলো খাঁজে খাঁজে জুড়ে যাচ্ছে। মানে কি, এই দুটো যদি আলাদা আলাদা অনেক দূরে দূরে পড়ে থাকে, একসময় এখানে জুড়ে দিলাম, তার মানে কি বুঝলাম, এরা দুজন একসময় একটা পেপারেরই অংশ ছিল, তাই না? এটা বুঝছি তো? তাহলে মহাদেশগুলো যেহেতু খাঁজে খাঁজে জুড়ে যাচ্ছে, তাহলে কি বোঝা যাচ্ছে, যে ওটা একটা সময় সব এক জায়গায় অবস্থান করতো, তারপর তারপর খন্ড 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 হয়ে গেছে। এছাড়াও একটা প্রমাণ পাওয়া যাচ্ছে
যে কোনো মহাদেশের নিচের দিকে যে সমস্ত প্রাণী পাওয়া যাচ্ছে অন্য মহাদেশের উপরের দিকে সেই প্রাণীগুলো পাওয়া যাচ্ছে, বা সেই প্রাণীর ডিএনএ এর সঙ্গে মিল আছে এরকম ধরনের প্রাণী পাওয়া যাচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে, একটা সময় ওরা একই পরিবারের অংশ ছিল, তাই নয় কি? দেখবে অনেক সময় তোমাদের মুখ দেখে বলে এই তুই এর বোন, ওর ছেলে, ওর মেয়ে, মানে একই রকম বাবা মার মতো মুখের গড়ন বা ভাই বোনের মতো হলে বলে না। ধরো দুজনে অনেক দূরে দূরে বিয়ে হয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে দেখেও বোঝা যাচ্ছে যে হ্যাঁ একই ছেলেপুলে, বা ছেলেপুলেদের দেখেও বোঝা যাচ্ছে ওরা মামাতো ফুফুতো ভাই বোন, এরকম হয় না অনেক সময়? বিষয়টা এইরকম। তাহলে এই দেখে দেখে বুঝছে যে একটা সময় এইভাবে জুড়ে ছিল, এইভাবে ধীরে 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 মহী সঞ্চারণ তত্ত্বের বিকাশ ঘটেছে। এইবার এই যে একসঙ্গে প্যানজিয়া প্যান্থালাসা আছে, প্যানজিয়াগুলো পরবর্তীকালে অনেকগুলো কাণ্ড ঘটেছে, এই ভূমিকম্প ঘটেছে, বা হচ্ছে ওর মধ্যে সে আমি আগের দিনে যে কনসেপ্টটা বলেছিলাম ওইটা এক্ষুনি একবার ঝালিয়ে নেবো সুন্দর করে, ওইটা আমাদের কাজে লাগবেই লাগবে। আমাদের যে বলেছিলাম যে গুরুমণ্ডলের ওপরের অংশ আর শিলামণ্ডলের নিচের অংশে একটা স্তর আছে, সেই স্তরটার নাম আমি কি বলেছিলাম? অ্যাসথেনোস্ফিয়ার। কি বলেছি? অ্যাসথেনোস্ফিয়ার। ওটা খুব গুরুত্বপূর্ণ স্তর, ওই স্তর থেকে সব ভূমিরূপ তৈরি হচ্ছে আমাদের। কি বললাম? অ্যাসথেনোস্ফিয়ার। আর সেই অ্যাসথেনোস্ফিয়ারে একটা স্রোতের সৃষ্টি হয়, সেই স্রোতটার নাম কি? পরিচলন স্রোত। ছয়টা মাথায় রাখবে, এটা কিন্তু তোমাদের সারা জীবন ভুললে হবে না। তাহলে এইটা একটু ভালো করে সময় নিয়ে আমি কনসেপ্টটা ক্লিয়ার করবো। এইটা মনে করো ভূত্বক, আর এইটা আমাদের গুরুমণ্ডল। আর এই যে এই অংশটুকু লাল কালি দিয়ে আমি একটুখানি দেখানোর চেষ্টা করব। এই অংশটুকু এই অংশটুকু এই অংশটুকুকে আমরা কি বলছি? অ্যাসথেনোস্ফিয়ার বলছি, ঠিক আছে? বা দুর্বল স্তর বলছি। এবার অ্যাসথেনোস্ফিয়ারে কি হচ্ছে, আমরা বলেছিলাম পৃথিবীর গভীরে আমি যত যাব তত কি হয়, প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে আমাদের উষ্ণতা বাড়তে থাকবে, তাই না? প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা বাড়তে থাকবে। তাহলে কি বলছিলাম জানো? আচ্ছা, গভীরতায় উষ্ণতাটা বাড়ছে। তাহলে আমি কি বলেছিলাম আগের দিনে? হাঁড়িতে যেমন রান্না বসালে নিচের জলটা আগে গরম হয়, ওপরের জলটা ধীরে ধীরে গরম হয়, আর পদার্থের অবস্থার মধ্যে যেটা হালকা হয়ে যাবে সেটা ধীরে ধীরে ওপরে উঠে যাবে, যে হালকা হবে সে ওপরে উঠবে। জলের ক্ষেত্রেও তাহলে হাঁড়ির তলায় যখন জলটা ফুটছে, নিচের জলটা গরম হয়ে যাচ্ছে, সে ওপরে উঠে যাচ্ছে, ওপরের জলটা তখন ঠান্ডা, তো সে আবার নিচে নেমে আসছে। আবার দেখো এ ওপরে যাচ্ছে, ও নিচে আসছে, এইভাবে চলতেই থাকবে। ওপরে যখন যাবে ও আবার ঠান্ডা হয়ে যাবে, ও আবার নিচে আসবে, এইভাবে চলতেই থাকছে। চলার ফলে কি হচ্ছে, একটা এরকম একটা স্রোত তৈরি হচ্ছে। সেই স্রোতটাকে আমরা কি বলছি? পরিচলন স্রোত। বলো কার বুঝতে সমস্যা আছে বলো? কি বললাম? অ্যাসথেনোস্ফিয়ারে একটা স্রোত তৈরি হয়, যে স্রোতটাকে আমরা বলছি পরিচলন স্রোত। এই পরিচলন স্রোতের প্রভাবে কিন্তু আমাদের ওই ভূপৃষ্ঠের বা হচ্ছে আমাদের মহীগুলো সঞ্চারণ ঘটেছে, বা পরবর্তীকালে আমাদের পাত সংস্থান তত্ত্বে পাতগুলোর সঞ্চারণ ঘটবে। এই জায়গাটা অনেকক্ষণ ধরে দরকার পড়ে ক্লিয়ার করব আমরা, ভালো করে বুঝতে হবে। এই যে লাল রঙের যে চিহ্নিত করা স্তরটা, এই স্তরটার নাম আমি কি বলেছি প্রথম? অ্যাসথেনোস্ফিয়ার। যেহেতু অ্যাসথেনোস্ফিয়ারের নিচের দিকে যাচ্ছি, তাহলে উষ্ণতা বাড়ছে। ওই স্টেজে গিয়ে এমন উষ্ণতা হয়ে গেছে যে ওখানে একটা স্রোতের সৃষ্টি হচ্ছে, যে স্রোতটাকে আমরা বলছি পরিচলন স্রোত। ক্লিয়ার হলো কি বললাম? পরিচলন স্রোত। এই পরিচলন স্রোত যে আবিষ্কার করেছে তার নাম হচ্ছে আর্থার হোমস। পরিচলন স্রোতের আবিষ্কারক কে? আর্থার হোমস। আর্থার হোমস, ঠিক আছে? এইবার ওই পরিচলন স্রোতের প্রভাবে আমাদের মহীগুলো সঞ্চারিত হয়েছে, এছাড়া ভূমিকম্প থেকে শুরু করে যাবতীয় নানা রকম কারণে আমাদের ওইগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়ে আলাদা আলাদা মহাদেশ রূপে এখন অবস্থান করছে, ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে আমাদের মহীগুলো সঞ্চারণ হলো, এই মহী সঞ্চারণ হলে ওপরে কোন স্তরগুলো থাকবে সব বলো তো? শিয়ালগুলো থাকবে, আর নিচে থাকবে সীমাগুলো। যেহেতু সীমা ভারী, ম্যাগনেসিয়াম ভারী, ওই জন্য ম্যাগনেসিয়ামটা নিচের দিকে চলে যাবে। এই মহী সঞ্চারণ তত্ত্ব নিয়ে অনেক গবেষণা হচ্ছে, হয়ে 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 1960-এর দশকে অনেকগুলো বিজ্ঞানী রয়েছেন যারা পিচো, উইলসন, ম্যাকেনজি, মর্গ্যান প্রভৃতি সবাই মিলে হচ্ছে এই পাথ একটা নতুন থিওরি তৈরি করার চেষ্টা করছে। ওই সময় পুরো ভৌগোলিক যারা রয়েছেন পৃথিবীতে, তারা বিভিন্ন জায়গায় তাদের কনফারেন্স হচ্ছে, তারা একসঙ্গে বসছে, আলোচনা করছে, আলোচনা চক্র করার পরে তারা দেখতে পাচ্ছে যে হচ্ছে আমাদের কি হচ্ছে, আলোচনা করে করে একটা নতুন তত্ত্ব আবিষ্কার করেছে যারা, যাকে নাম দেওয়া হয়েছে পাত সংস্থান তত্ত্ব। আর এই পাত সংস্থান তত্ত্বটা প্রথম সুসংবদ্ধভাবে সুন্দরভাবে যে উপস্থাপন করেছে তার নাম হচ্ছে উইলিয়াম লা পিচো। এটা মনে রাখতে হবে, এই নামটা বিখ্যাত একটা নাম আমাদের ভূগোলের ক্ষেত্রে, একদম মানে কি বলবো, একটা অবস্মরণীয় নাম বলা চলে। কি বললাম? পিচো শুধু মনে রাখলে হবে, উইলিয়াম লা পিচো তার পুরো নাম, পিচো, ঠিক আছে? পিচোকে আমরা কি বলছি? পাত সংস্থান তত্ত্বের জনক বলছি, ঠিক আছে? পাত সংস্থান তত্ত্বের জনক বলছি আমরা উইলিয়াম লা পিচোকে। আর এই পাত কথাটা প্রথম ব্যবহার করেছে, যে পাত, এই পাত কথাটা প্রথম কে ব্যবহার করেছে? টু জো উইলসন। টু
জো, অনেক বইতে দেখবে তুজো দেয়া রয়েছে, উইলসন। ঠিক আছে, পাত কথাটা প্রথম ব্যবহার করেছে টুজো উইলসন। আর হচ্ছে পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলবো আমরা? উইলিয়াম লা পিচোকে বলবো। ঠিক আছে, এইবার এখানে পাত কথাটা কোথা থেকে এলো এইটা একটুখানি তোমাদের ভালো করে জানতে হবে। তাহলে আমাদের ওই যে ভূত্বক বা শিলামণ্ডল রয়েছে, ওরা বলছে, আমাদের বিজ্ঞানীরা বলছে যে শিলামণ্ডল বা ভূত্বক অনেকগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে রয়েছে। কি বললাম? অনেকগুলো ছোট ছোট খণ্ডে খণ্ডে বিভক্ত হয়েছে। এই খণ্ডগুলোকে আমরা বলছি পাত। ক্লিয়ার হলো? তাহলে কি বলবো, যদি পাত কাকে বলে বলতে পারে, তাহলে আমরা বলবো আমাদের শিলামণ্ডল অনেকগুলো ছোট ছোট খণ্ডে খণ্ডে বিভক্ত, এইগুলোকে আমরা পাত বলছি, এক একটা পাত বলছি। এখানে কতগুলো পাত আছে পৃথিবীতে? 7টা বড়, 8টা মাঝারি আর 20টা ছোট পাত। ঠিক আছে, এবার আমাদের ওই 8টা আর 20টা ওইগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। শুধু আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে আমাদের 7টা বড় পাতের নাম আমরা মনে রাখবো। কি বললাম? 7টা বড় পাতের নাম আমরা মনে রাখবো। কি করে মনে রাখবো আমরা? তার জন্য একটা ছোট মতো ট্রিক্স আমরা তৈরি করেছি। ঠিক আছে, আচ্ছা এই পাতগুলো প্রথমে কোথায় থাকে? তাহলে এই পাতগুলো সব রয়েছে আমাদের অ্যাসথেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। আচ্ছা অ্যাসথেনোস্ফিয়ারটা কঠিন না তরল না গ্যাসীয়? কেমন আমি আগের দিনে বলেছিলাম, অ্যাসথেনোস্ফিয়ারটা হচ্ছে জেলির মতো থকথকে। ঠিক আছে, কঠিনও নয় তরলও নয়, কঠিন তরলের মাঝখানে একটা জেলির মতো। সেই পিচ যেমন বলেছিলাম, রাস্তায় যে পিচ দেয় একটু ফোটানোর পরে পুরো তরল হয়ে যায় না, আবার হচ্ছে পুরো হয়ে থাকে না, শক্ত থাকে না, ওর মাঝারি অবস্থায় থাকে। এটা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। তাহলে আমাদের শিলামণ্ডলের ছোট ছোট অংশকে আমরা পাত বলছি। এই পাতগুলো অ্যাসথেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে। এই ধরনের পাত পৃথিবীতে রয়েছে 7টা বড় পাত, 8টা মাঝারি পাত আর 20টা ছোট পাত। এবার হচ্ছে আমাদের 7টা বড় পাত আমরা কি করে মনে রাখবো, সেটা মনে রাখার জন্য একটা হচ্ছে ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা কি? আমরা দু রকম ভাবে করতে পারি। একটা লিখতে পারি হচ্ছে এই, আমাদের একজনের খুব জানাশোনা মানুষের নামে আমি তৈরি করেছি। তোমরা নিজেরা পড়ে দেখবে কি হচ্ছে। দেখো তাহলে কি বললাম আমরা, এই আফ্রিদার ভাও প্রচুর আছে, মানে আফ্রিদার প্রচুর ভাও, সেটা একটু ভালো করে বলছি, এই আফ্রিদার প্রচুর ভাও হয়েছে। তাহলে এইটা এই বাদ দিয়ে আরেকটা নতুন জিনিসও দেওয়া যায়, ইউ। ইউ দেওয়া যায়, ইউ। ইউ আফ্রিদার প্রচুর ভাও, মানে আফ্রিদার আমরা বলছি যে তোমার খুব ভাও হয়ে গেছে, তাই তো? ইউ আফ্রিদার যদি প্রচুর ভাও করি বা এই আফ্রিদার যদি করি, ইউ থেকে হয়ে গেল আমাদের ইউরোপ, ইউরোপীয় পাত। মনে থাকবে কি বললাম? ইউরোপীয় পাত। এই আফ্রিদার এই যদি করি তাহলে এর হর্ষইটা নিলে শুধু আমাদের হয়ে যাবে এই আফ্রিদার প্রচুর ভাও। ঠিক আছে, আফ্রি থেকে হয়ে গেল আমাদের আফ্রিকা। আফ্রিকা একটা পাত। ঠিক আছে, আফ্রিকাটা প্রচুর ভাত, আফ্রিকা একটা পাত হয়ে গেল আমাদের। ঠিক আছে, কি হলো? আচ্ছা, আর এই দার থেকে হয়ে গেল আমাদের দক্ষিণ আমেরিকা। কি বললাম? দক্ষিণ আমেরিকা। আচ্ছা, তারপর হয়ে গেল কি আমাদের ভাও। ভা থেকে হয়ে গেল ভারতীয় পাত, ভারতীয় পাত। আর প্রো থেকে হয়ে গেল প্রশান্ত মহাসাগরীয় পাত। কি বললাম? প্রশান্ত মহাসাগরীয় পাত। আর আ থেকে হয়ে গেল আন্টার্কটিকা পাত, আন্টার্কটিকা পাত। ক্লিয়ার হলো সবাই? তাহলে ইউ বা এই আফ্রিদার প্রচুর ভাও আছে বা ভাও প্রচুর আছে, একই ব্যাপার, উল্টাপাল্টা লিখলে কোনো সমস্যা নেই। ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে এর থেকে প্রথমে আমরা কি পাচ্ছি? ইউরোপীয় পাত পাচ্ছি, আফ্রিকা পাত পাচ্ছি, দক্ষিণ আমেরিকা পাত পাচ্ছি, ভারতীয় পাত পাচ্ছি, প্রশান্ত মহাসাগরীয় পাত পাচ্ছি আর আন্টার্কটিকা পাত পাচ্ছি। বলো কারোর বুঝতে সমস্যা আছে কি? বলো। এই 7টা হয়ে গেল আমাদের কি বড় পাত হয়ে গেল, এই 7টা। এই আফ্রিদার বা ইউ আফ্রিদার প্রচুর ভাও আছে। ক্লিয়ার হয়েছে? বা ভাও প্রচুর আছে। এইটা করলে আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে কি 7টা যে আমাদের পাত রয়েছে, বড় বড় পাত, সেটা সম্পর্কে আমরা জেনে যাচ্ছি। এইখানে মোটামুটি এই বিষয়গুলোই রয়েছে। এইবার এই যেহেতু আমাদের অ্যাসথেনোস্ফিয়ারে একটা পরিচলন স্রোত আছে, তোমরা ভালো করে ভেবে দেখো, মনে করো এরকম একটা রাউন্ড হয়ে একটা শেপ হয়ে একটা স্রোত ঘটছে, এইরকম ভাবে মনে করো এই দিক থেকে এই দিকে একটা স্রোত আছে, এরকম ফের এদিকে এরকম গোল হয়ে এরকম স্রোত এরকম চলতেই থাকছে। যদি একটা স্রোত হয় আর তার মধ্যে আমরা প্লেট ভাসিয়ে দিই, বিয়ে বাড়ি যে থার্মোকলে প্লেট হয়, ওই প্লেটগুলো যদি ভাসিয়ে, তাহলে প্লেটগুলো এক জায়গায় থাকবে না, নড়াচড়া করবে। এটা আগে বলো।
নড়াচড়া করবে তো প্লেটগুলো, ঠিক আছে। একটা বড় আমরা গামলা নিয়েছি, বড় ডিশ নিয়েছি, বা আমরা ছোট পুকুর আছে, তাতে পুরো মনে করো আমরা প্লেট ভর্তি করে দিয়েছি, ঠিক আছে। আর নিচে একটা ওরকম কোনো স্রোত আছে একটা, বা নিচে থেকে একটা পাইপ লাগিয়ে দিই যাতে সেই স্রোতটা নড়াচড়া করে। সবাই এই কনসেপ্টটা মাথার মধ্যে ভালো করে নিয়ে এসো। মনে করো একটা ছোট আমাদের পুল টাইপের কিছু আছে, তার তলা থেকে একটা স্রোত লাগিয়ে দিয়েছি, মানে সবসময় জলটা নড়াচড়া করছে। আর ওর উপরে অনেকগুলো ছোট ছোট থার্মোকল কেটে কেটে আমরা ভাসিয়ে দিয়েছি। তাহলে থার্মোকল গুলো সবসময় কি করে, নড়াচড়া করবে তো। ক্লিয়ার হয়েছে সবাই, নড়াচড়া করছে তো থার্মোকল গুলো যখন নড়াচড়া করছে, করতে করতে পরপর থার্মোকল, দুটো থার্মোকল ঠোকাঠুকি হবে, হবে তো। আবার দুটো থার্মোকল দুজনের থেকে দূরে সরে যাবে। আবার কোনো কোনো থার্মোকল কারোর সঙ্গে কারো টাচ না হয়ে এরকম পাশ থেকে চলে যাবে। হলো, এই তিন ধরনের চলার উপরে তিন ধরনের আমাদের পাথ সীমানা তৈরি হবে, ব্যাস। এইটা করলে এই চ্যাপ্টারের কনসেপ্ট পুরো ক্লিয়ার। ভালো করে বুঝে নাও। তাহলে কি বলছি, একটা জায়গায় আমাদের জল আছে, সেই জলে আবার স্রোত আছে, তার উপর অনেকগুলো ছোট ছোট খন্ড খন্ড পাত, ধরে করো থার্মোকলের হতে পারে, কাঠের হতে পারে, সেটা অন্য কিছুরও হতে পারে, দস্তার হতে পারে, সেগুলো ভাসমান অবস্থায় রয়েছে। এবার যেহেতু আমাদের স্রোত রয়েছে, স্রোত থাকার জন্য কি হচ্ছে, সেখানে আমাদের ওই পরস্পর কেউ কেউ গায়ে গায়ে সরে আসছে, কেউ কেউ দুজন দিকে সরে যাচ্ছে, কেউ কেউ না কোনো টাচ করে বেরিয়ে যাচ্ছে। এর জন্য তিন ধরনের পাত সীমানা তৈরি হয়। এইবার একটা জিনিস ভেবে দেখো, মনে করো একটা থার্মোকল আছে আর একটা কাঠ ভাসছে, দুজনের ধাক্কা লাগলো, কে নিচে যাবে কে উপরে যাবে, কাঠ নিচে যাবে। বাহ, বুঝতে পেরেছো সবাই। তাহলে কি হচ্ছে, থার্মোকল আর কাঠটা ভাসছিল, কাঠটা নিচে গেল। আবার মনে করো আমার হচ্ছে দুটো কাঠ আছে, সেই দুটো কাঠের মধ্যে একটা কাঠ একটু হালকা, একটা কাঠ একটু ভারী, কোন কাঠটা নিচে যাবে, ভারী কাঠটা। আমরা দু ধরনের পাতের কথা বলেছিলাম, একটা মহাদেশীয় পাত, একটা মহাসাগরীয় পাত। কোন পাতটা হালকা কোন পাতটা ভারী, মহাদেশীয় পাতটা হালকা, কারণ ওটা কি দ্বারা গঠিত, সিলিকন আর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হালকা। আর মহাসাগরীয় পাতটা কি দ্বারা গঠিত, ম্যাগনেসিয়াম, সীমা। মহাদেশীয় অংশটা কি দ্বারা, শিয়াল বলছি মহাদেশীয় অংশকে, আর মহাসাগরীয় অংশকে কি বলছি, সীমা বলছি। প্রথম চ্যাপ্টারের কনসেপ্ট আমি বলেছিলাম, ভূগোলে প্রত্যেকটা চ্যাপ্টারে লাগবে। হ্যাঁ, তাহলে আমরা কি মহাদেশীয় পাতটা, সবাই আমার সঙ্গে বলো, মহাদেশীয় পাতটা হালকা আর মহাসাগরীয় পাতটা ভারী। তাহলে আমার ওই ভূত্বকের ক্ষেত্রেও মহাদেশীয় অংশটা হালকা আর মহাসাগরীয় অংশটা ভারী। তাহলে যদি একটা মহাদেশীয় অংশ আর একটা মহাসাগরীয় অংশ যদি পরস্পর ধাক্কা লাগে, পরস্পর দিকে যদি সরে আসে, তাহলে কে নিচে যাবে, মহাসাগরীয় অংশটা নিচে চলে যাবে। ক্লিয়ার হলো। তিন ধরনের পাত সীমানা হচ্ছে, যখন দুটো পাত পরস্পর একই দিকে সরে আসছে। কি বললাম, দুটো পাত যখন পরস্পর একই দিকে সরে আসে, তাকে আমরা কি বলছি, অভিসারী পাত সীমানা। কি বলবো, অভিসারী পাত সীমানা। অভিসারী পাত সীমানা, ধাক্কা লাগছে, ধাক্কা লাগলে কি হয়, গঠন হয় না ধ্বংস হয়, ধাক্কা লাগলে গঠন হয়। একটু মনে করে সবাই বলো দেখি, ধাক্কা লাগলে কি হয়, দুটো বাসের ধাক্কা লেগেছে, দুটো অটোর ধাক্কা লেগেছে, কি হবে, গঠন হবে না ধ্বংস হবে, গঠন হবে। ঠিক আছে। তাহলে কি হবে, যখন দুজন হচ্ছে পরস্পর মুখোমুখি ধাক্কা লাগবে, তখন সেটা সরে হয়ে যাবে অভিসারী পাত সীমানা বা ধ্বংসকারী পাত সীমানা। কি বললাম, অভিসারী পাত সীমানা বা ধ্বংসকারী পাত সীমানা। দুটো পাত আছে আমার এখানে, এই একটা পাত আছে আর এই একটা পাত আছে, এরা দুজন পরস্পর ধাক্কা লাগলো, ঠিক আছে, এইটা একটা পাত এইটা একটা পাত, দুজন ধাক্কা লাগলো, লাগার পরে এখানে কি আছে, যা থাকবে সব ধ্বংস হয়ে যাবে, একটা পাত আর একটা তলায় চলে যাবে। এইবার এখানে একটা ছোট মতো কনসেপ্ট আমি তোমাদের একদম ভালো করে ক্লিয়ার করব। একটা পাত আর একটা পাতের যখন তলায় ঢুকে যাচ্ছে, তখন সেই পাতের যে যে অংশটা নিচের দিকে যাচ্ছে সেটা গলে যাবে। কেন গলে যাবে, কেন গলে যাবে তাড়াতাড়ি বলো। হ্যাঁ, উষ্ণতা নিচের দিকে তো বৃদ্ধি, প্রথম থেকে বলে বলে আসছি, 33 মিটারে 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে, নিচের দিকে তো উষ্ণতা বৃদ্ধি, ধাক্কা লাগছে, লাগার পর যে নিচের দিকে ঢুকে যাচ্ছে সে কি হয়ে যাচ্ছে, গরমে গলে যাচ্ছে। ক্লিয়ার হলো। গলে গেলে ওইখানে কি হবে, ওইটা ফের ম্যাগমা তৈরি হয়ে যাবে, ওটা আবার তখন পরবর্তীকালে বাইরে বেরিয়েও আসতে পারে অগ্নুৎপাতের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে পাতের যে ধাক্কা মাক্কা লাগছে সব, সেজন্য ভারী পাতটা সবসময় কি হচ্ছে আমার, মনে করো এটা পাত সীমানা আছে, এইখানে সেই পাতটা ধাক্কা লেগেছে, এই পাত্রের দিক থেকে এলো, এই পাত্র এখান থেকে আসার পরে নিচের দিকে নেমে এলো, এইভাবে নিচের দিকে কিছু অংশ চলে এলো, এই পাতের অংশটা মনে করো নিচের দিকে চলে এলো। ক্লিয়ার হলো। এই পাতটা নিচের দিকে এসছে আমাদের, হ্যাঁ, আর এই পাতটা উপরের দিকে আছে, মানে এই হালকা এ নিচু। ঠিক আছে। এই ধরনের যদি আমার দুটো যদি মহাসাগরীয় পাতের ধাক্কা হয়, কি বললাম, দুটো যদি মহাসাগরীয় পাতের ধাক্কা হয়, সেখানে কি তৈরি হবে, মহাদেশের তলদেশে, মহাসাগরের তলদেশে থাকবে তো। মহাসাগর মানে তোমরা জানো তো, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এরকম অনেকগুলো মহাসাগর রয়েছে, আমাদের ভারত মহাসাগর।
এর তলায় তলায় যখন পাতে পাতে ধাক্কা লাগছে তখন যে নিচে চলে যাচ্ছে মানে পাতে, সেখানে কি ভূমিরূপ তৈরি হবে? দ্বীপ তৈরি হবে। দ্বীপ, দ্বীপ আর দ্বীপপুঞ্জ, মানে ওই যে ধাক্কা লাগছে মানে মাঝখানে যে অংশগুলো থাকবে সেগুলো ভাঁজ খেয়ে ওপরে উঠে যাবে, গিয়ে ছোট ছোট কি তৈরি করবে? আমাদের দ্বীপ বা দ্বীপপুঞ্জ তৈরি করবে। ঠিক আছে, এরকম অনেকগুলো দ্বীপপুঞ্জ কোথায় রয়েছে? প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে, জাপান আর তার সন্নিহিত দ্বীপপুঞ্জগুলো এইভাবে তৈরি হয়েছে। তাহলে ভালো করে বুঝে নাও কি বললাম। দুটো পাত যখন পরস্পর মুখে সংঘর্ষ হবে, যদি সেই পাত দুটো মহাসাগরীয় পাত হয়ে থাকে, তাহলে মহাসাগরের তলদেশ থেকে আস্তে আস্তে ভূমিভাগ উত্থিত হবে, হয়ে কি তৈরি করবে? দ্বীপ তৈরি করবে। দ্বীপ কাকে বলে? যে স্থলভাগের চারদিকে জল থাকে তাকে আমরা দ্বীপ বলছি। তাহলে দ্বীপ বা দ্বীপপুঞ্জ তৈরি হবে। এই ধরনের উদাহরণ কোথায় আছে? প্রশান্ত মহাসাগরে জাপান রয়েছে, জাপানের যে দ্বীপপুঞ্জ ওইখানে। এইবার এইখান থেকে একটা জিনিস ভালো করে মাথা খাটাও, জাপানকে কিসের দেশ বলা হয়? ভূমিকম্পের দেশ বলা হয়। এই দুটো পাত ঠোকাঠুকি করছে বলে ওই জন্য কি হয়েছে, ওখানে প্রায় সময় ভূমিকম্প হয়। বলা হয় তাকে দিনে প্রায় 17 বার মতো ভূমিকম্প হয়, প্রায় গড়ে প্রতিদিন ভূমিকম্প হয়। জাপান বিশাল কিন্তু টেকনোলজিতে উন্নত, যদিও ওখানে ভূমিকম্পটা না হতো ওরা আরো উন্নত হয়ে যেত। ওরা কিন্তু শুধু প্রায় ভূমিকম্প হয় বলে কখনো কখনো মাত্রা ছাড়িয়ে আছে, ধ্বংস হচ্ছে খুব, ওই জন্য জাপান নিজেদের স্টেবল করতে হয় না, পৃথিবীর প্রায় অন্যতম বড় লোক হয়ে যেত জাপান। ক্লিয়ার হয়েছে কি বললাম? তাহলে জাপানের ওইখানে হচ্ছে ওটা আমাদের দুটো কি পাত বললাম বারবার করে, দুটোই সব মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে ওখানে কি তৈরি হচ্ছে? দ্বীপ তৈরি হয়েছে। আচ্ছা, এইবার যদি আমরা দেখি যে একটা মহাদেশীয় পাত আর একটা মহাসাগরীয় পাত, দুজনের ধাক্কা লাগছে, কোন পাতটা নিচে যাবে বলো? মহাসাগরীয় পাতটা নিচে চলে যাবে, যেহেতু ওটা ভারী। এই ধরনের পাত সীমানাও আছে। এই ধরনের পাত সীমানা একটা উদাহরণ হচ্ছে রকি পর্বত আর আন্দিজ পর্বতমালা। রকি আর আন্দিজ পর্বতমালা হচ্ছে একটা মহাদেশীয় পাত আর একটা মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে তৈরি হয়েছে। এইবার 3 নম্বর একটা কনসেপ্ট আছে, দুটোই সব হচ্ছে আমাদের মহাদেশীয় পাত পরস্পরের দিকে সরে এলো। ঠিক আছে, সরে আসার ফলে নতুন ভূমিরূপ তৈরি হবে। সেইটা কি করে তৈরি হচ্ছে একটুখানি আমরা জানবো। মনে করো দুটো সব মহাদেশীয় পাতের সংঘর্ষ হয়েছে, হওয়ার ফলে সেইখানকার এই অঞ্চলটায় মনে করা হচ্ছে আমাদের রয়েছে, এই অংশটায় মনে করো আমাদের বিভিন্ন পলি রয়েছে, পলি মাটি ধরনের কিছু আছে। দুটো পাত যেহেতু পরস্পর কাছাকাছি সরে আসছে, সেই জন্য এই পলিটা ভাঁজ খেয়ে পরবর্তীকালে একটা পর্বত তৈরি হচ্ছে। ঠিক আছে, এই পর্বতটাকে আমরা কি বলছি? ভঙ্গিল পর্বত। এই পর্বতটার নাম কি? ভঙ্গিল পর্বত। এই পর্বতটা একটুখানি আমরা ডিটেলসে জানবো। আচ্ছা, ভঙ্গিল পর্বতটা জানার আগে আর যে দুটো পাত সীমানা রয়েছে সেগুলো আমরা জেনে নিই। তাহলে দুটো মহাদেশীয় পাত যখন পরস্পরের দিকে সরে আসবে, সেইখানকার ভূমিভাগ ভাঁজকে কি ধরনের সৃষ্টি হবে? ভূমিরূপ ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। ভঙ্গিল পর্বতটা কি আমি একটু পরে বলে দিচ্ছি। তাহলে আমাদের প্রথমে একটা পাত সীমানা শুধু আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি, যে পাত সীমানাটার নাম কি? অভিসারী পাত সীমানা বা বিনাশকারী বা ধ্বংসকারী পাত সীমানা। যখন দুটো পাত পরস্পরের দিকে মানে নিজের দিকে সরে আসছে, প্রেম হয়েছে দুজনের, ভালোবাসা, ওই জন্য দুজন মিলে একসাথে মানে চেপে আসছে। ঠিক আছে, আসলে কি হয়ে যাচ্ছে তখন? সেটা হয়ে যাচ্ছে আমাদের কি বললাম? অভিসারী পাত সীমানা বা ধ্বংস। তাহলে প্রেম কি ধ্বংস? তাহলে প্রেমই হচ্ছে অ্যাকচুয়ালি ধ্বংসকারী। ক্লিয়ার হলো, বোঝা গেল? বা বিনাশকারী। দুটো পাতের প্রেম হয়ে গেছে, দুজন দুজনের দিকে পরস্পর দিকে সরে আসছে, আসার পরে যে পাত সীমানা তৈরি হচ্ছে তাকে আমরা কি বলছি? অভিসারী পাত সীমানা বা বিনাশকারী বা ধ্বংসকারী। মানে প্রেম মানে ধ্বংসকারী। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, এইবার যে পাত সীমানা, সেই অভিসারী পাত সীমানা 3 ধরনের আমি উদাহরণ তোমাদের বুঝিয়ে দিয়েছি। একটা মহাসাগরীয় পাত, একটা মহাদেশীয় পাত হলে সেখানকার একটা উদাহরণ হিসেবে আমি কি হচ্ছে? রকি আর আন্দিজ পর্বতমালা। দুটো সব মহাসাগরীয় হলে সেখানে কি হবে? দ্বীপ বা দ্বীপপুঞ্জ তৈরি হবে। সেইটার একটা উদাহরণ বলেছি জাপান আর তার সন্নিহিত যে অঞ্চলে দ্বীপগুলো রয়েছে ওইগুলো। আরেকটা আমি বলেছি সেটা হচ্ছে কি, দুটোই সব মহাদেশীয় পাত। সেই দুটো মহাদেশীয় পাতের উদাহরণ কোথায় বলেছি আমি? আমাদের হিমালয় পর্বতমালা তৈরি হয়েছে। ওটা কিভাবে হয়েছে আমি বলছি। ইউরেশীয় পাত আর ভারত উপদ্বীপীয় পাত দুটো পাতের হচ্ছে সংঘর্ষের ফলে তৈরি হয়েছে, একটু পরে বুঝিয়ে দিচ্ছেন। ক্লিয়ার হলো? এইবার একটা পাত সীমানার কথা বলবো। দুটো পাত যদি দুজনার থেকে দূরে সরে যায়, ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, দুজন দুজনার থেকে দূরে সরে যাচ্ছে, দেখো দুজন দুজনার থেকে দূরে সরে যাচ্ছে, আগে একসাথে ছিল এখন দূরে সরে যাচ্ছে, গেলে কি হবে? নতুন করে একটা গঠন হবে। নিচের থেকে আমার যে ম্যাগমা গুলো ছিল তারা বাইরে বেরিয়ে আসবে। ক্লিয়ার হলো? বাইরে বেরিয়ে এসে নতুন নতুন সব ভূমিরূপ তৈরি করছে তারা। এই জন্য এই পাত সীমানাকে আমরা কি বলছি? গঠনকারী পাত সীমানা। দুজন দুজন ব্রেকআপ হয়ে দুই জায়গায় বিয়ে থা হয়েছে, আলাদা সংসার করেছে, নতুন করে সব গঠন হচ্ছে। ক্লিয়ার হলো? এই প্রেক্ষাপটে আমরা কি বলছি? গঠনকারী পাত সীমানা। এই পাত সীমানাটার অপর নাম কি? অপসারী পাত সীমানা। অপসারণ ঘটছে দুজন দুজনের থেকে, ব্রেকআপ পাত সীমানা। এইভাবে মনে রাখবো আমরা।
বেকআপ পাত সীমানাটাকে আমরা কি বলবো? গঠনকারী পাত সীমানা। হয়েছে? বা অপসারী পাত সীমানাটাকে আমরা কি বলবো? গঠনকারী পাত সীমানা। দুটো পাত যখন দুজন পরস্পরের দুদিকে সরে যাচ্ছে, বিপরীত দিকে সরে যাচ্ছে, দুজন দুজনের থেকে ছেড়ে দিচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, সেই অংশটাকে আমরা কি বলছি? সেই পাত সীমানাটাকে আমরা কি বলছি? অপসারী পাত সীমানা। ক্লিয়ার হলো? সবকিছু ঠিকঠাক হয়ে গেল। তাহলে দুটো পাত সীমানা আমরা আলোচনা করেছি। এইবার 3 নম্বর, আচ্ছা এখানে একটা উদাহরণ বলে দিই। সমুদ্রের তলদেশে যদি এরকম তৈরি হয়, দুটো পাত পরস্পর সরে যাচ্ছে, ম্যাগমা বেরিয়ে এলো, আসার পরে সরু সরু শৈলশিরা, পর্বতের মতো দেখতে, পাহাড়ের মতো দেখতে সরু সরু, এগুলোকে আমরা কি বলবো? শৈলশিরা বলবো। মধ্য আটলান্টিক শৈলশিরা হচ্ছে উদাহরণ। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা এইবার আমরা কি করব? আমাদের আর একটা পাত সীমানা আছে। একটা মেয়ের খুব ভাল লেগেছে আমার, একদম পুরো মানে বিশাল অবস্থা, কথা টথা বলবো অবস্থা, বলে বলে যাচ্ছি কথা বলার জন্য, ও আসছে ওই দিক থেকে, মানে একদম মোমেন্ট আছে বলার দেওয়া। ওর মা দেখি পাশে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বললাম না, আমি ওর পাশ থেকে সোজা হেঁটে চলে গেলাম, ও আমার পাশ থেকে সোজা হেঁটে চলে গেল। ওরও হয়তো ইচ্ছা ছিল কথা বলার, কিন্তু যে মা পাশে চলে এসেছে বলে ও পাশে থেকে চলে গেছে, আমি ওর পাশ থেকে চলে গেছি, কোনো কিচ্ছু সম্পর্ক কিচ্ছু হয়নি। তাহলে এটা কি ধরনের বলবো? নিরপেক্ষ, কিচ্ছু হয়নি আমার ওর সাথে, তাই নিরপেক্ষ পাত সীমানা। ক্লিয়ার হয়েছে? 3টে বিষয় ক্লিয়ার হলো। একটা দুজন দুজনের দিকে একদম টেনে আসছে, গভীর প্রেম, ধ্বংস হয়ে যাবে ওখানে, তাহলে ওটা অভিসারী। একটা দুজনের ব্রেকআপ হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, দূরে সরে যাচ্ছে, গঠনকারী। আর একটা হচ্ছে কোনো কিচ্ছু হয় না, শুধু পাশে জাস্ট চলে গেছে দুজন দুজন, কোনো কিচ্ছু ব্যাপার নেই, কোনো ধাক্কা ধাক্কিও নেই, ছাড়াছাড়িও নেই। তাহলে হয়ে গেল এটা কি? নিরপেক্ষ পাত সীমানা। ঠিক আছে? একটা নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ হচ্ছে সান আন্দ্রিজ চুতি। এবার যেহেতু পাশাপাশি চলে গেছি বলে একটা চুতি বা ফাটলের সৃষ্টি হয়ে গেছে, ওই জন্য সেই উদাহরণটা বলছি আমরা সান আন্দ্রিজ চুতি। ক্লিয়ার হলো এই 3টে কনসেপ্ট? তাহলে ভালো করে একটুখানি আমরা একদম পুরো ক্লাসটা শুধু রিমাইন্ড করে নেবো, মানে একবার ছোট করে একবার বুঝে নেবো কি কি আলোচনা হয়েছে। নেওয়ার পরে আমরা কি বুঝবো? যে হচ্ছে আমাদের আর ভঙ্গিল পর্বতটা কি বললে আমাদের ক্লাসটা শেষ। তাহলে আমাদের হচ্ছে মহিসঞ্চারণ তত্ত্ব কে বলেছে? আলফ্রেড ওয়েগনার। সে বলল কি? যে প্যানজিয়া প্যানথেলাসার কনসেপ্ট দিয়েছে, যে একদম আদিমকালে আমাদের যে পুরো স্থলভাগটা মাঝখানে ছিল, সেই স্থলভাগটা আমরা বলি প্যানজিয়া। ঠিক আছে? আর হচ্ছে আমার যে তার চার ধারে যে জলভাগ ছিল, সেই জলভাগটাকে আমরা বলছি প্যানথালাসা। যেমন খালাসা বলুনি, প্যানথালাসা হলো। আচ্ছা সেইগুলো অনেক বিভিন্ন কারণ ফারণ ঘটেছে, ভূমিকম্প টম্প হয়েছে আমাদের পায়ে, পরিচলন স্রোতের প্রভাবে সেগুলো পরবর্তীকালে বিচ্ছিন্ন চারদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমাদের যে ওয়েগনার, ইনি কিভাবে খুঁজে পেয়েছে ওগুলো? জিগস অফ ফিট, একটা খেলা আছে তোমরা দেখবে অনেকগুলো, ওই আমাদের ক্র্যাক্স এর মধ্যে পড়ে বা অন্যান্য খাবারের মধ্যে পড়ে, খোলামেলা থাকে, ডাইনোসর বা কোনো একটা কিছু এরকম খোলা থাকে, সেগুলো জুড়ে জুড়ে দিলে আবার একটা প্রাণীর মতো দেখতে হয়ে যায়, নয় হাতি, নয় ডাইনোসর, নয় গোপাল ভাঁড়, কিছু একটা তৈরি হয়, তাই তো? ওই যে খেলাটা, ওটাকে বলে জিগস অফ ফিট। উনি ওই রকম ম্যাপের ওইগুলো নিয়ে খেলতে খেলতে জুড়ে দিচ্ছে, দেখতে বাবা সব মিলে গেল একদম। আমরা কাগজ ছিঁড়েও দেখিয়েছি, তাহলে জুড়ে গেল, এটা জিগস অফ ফিট। এটা দিয়ে উনি বুঝতে পেরেছে এই তাহলে মই সঞ্চারণ তত্ত্ব। এবার মই সঞ্চারণ তত্ত্ব সবার মনের মধ্যে একটা ঠিকঠাক মানে এক্সাক্ট কংক্রিট ধারণা হচ্ছে না, বিজ্ঞানীরা আবার সব নাড়াচাড়া করছে, বসাবসি হয়েছে। ওই অনেকগুলো বিজ্ঞানী আমাদের ম্যাকেনজি থেকে শুরু করে মর্গ্যান, লাপিসো সবাই আলোচনা করেছে, করে আমাদের উইলিয়াম লাপিসো একটা সুন্দর তত্ত্ব সবার সামনে নিয়ে এসেছে, যেটা পৃথিবীর সমস্ত ভূমিরূপ গঠনের একটা উপযোগী তত্ত্ব। সেই তত্ত্বটাকে আমরা কি বলছি? পাত সংস্থান তত্ত্ব। পাত কথাটা প্রথম কে ব্যবহার করেছে? আমাদের টুজো উইলসন। ঠিক আছে? এইবার পাত সংস্থান তত্ত্বে বলছে যে আমাদের এই শিলামণ্ডল অনেকগুলো খন্ডে খন্ডে বিভক্ত। শিলামণ্ডল আবার দু ধরনের অংশ নিয়ে গঠিত, মনে করে দেখো, একটা শিয়াল, একটা সীমা। শিয়ালগুলো হালকা, সীমাগুলো ভারী। শিয়াল একটু বুদ্ধি বলে ওপরে থাকে, আর সীমা নিচে থাকে, ও বোকা ওই জন্যে। তাহলে মহাসাগরীয় অংশটার নাম সীমা, আর মহাদেশীয় অংশটার নাম শিয়াল। ও হালকা, অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। এইবার এগুলো অনেক ছোট ছোট খন্ডে বিভক্ত। সেই খন্ডগুলো কটা? 7টা বড়, 8টা মাঝারি, আর 20টা ছোট। যেটা আমি ভুল করে বলে দিয়েছিলাম অনেকগুলো ছোট। তাহলে পাতগুলো আমি রাখতুম কোথায়, তাই না? এবার এরা সবসময় চলাফেরা করছে। কেন চলাফেরা করছে? আমাদের অ্যাসথেনোস্ফিয়ারে একটা স্রোত সৃষ্টি হচ্ছে, যার নাম হচ্ছে পরিচলন স্রোত। এই পরিচলন স্রোতের জনক কে? আর্থার হোমস, তাই তো? পরিচলন স্রোতের প্রভাবে তারা যখন পরস্পরমুখী হয়ে যাবে অভিসারী, দূরে সরে গেলে অপসারী, আর হচ্ছে কিছু না টাচ হলে নিরপেক্ষ পাত সীমানা। এবার এখানে ছোট্ট একটা কনসেপ্ট শুধু দিয়ে রাখবো তোমাদের, যেটা বোঝার জন্য। সেটা হচ্ছে দুটো পাত যখন পরস্পর সরে আসছে, একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো টেথিস বলে একটা মহি খাত ছিল, একটা খাত ছিল, বিভিন্ন কারণে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বিভিন্ন কারণে সেই খাদ বা সেই জলাশয়ের মধ্যে অনেকগুলো পলি নিচের দিকে, নুড়ি, বালি, কাকর, মাটি এসে জমা পাচ্ছে। যখন নিচের দিকে কিছু জমাট বাঁধবে, আমি এখানে উঠাই একটু, মনে কর এইটা একটা সমান আমার এরকম একটা জায়গা, এই নিচের দিকে কিছু যখন জমাট বাঁধবে, ভারী হচ্ছে, এখানে চাপ মাঝখানের দিকে, এই মাঝখানটা চাপ এইখানে। আর মনে কর এই দিকটা হচ্ছে আমার স্থলভাগ, এই দিকটা স্থলভাগ, সামনে হয়,
এইখানে এইটাই মাঝখানে চাপবি হাত দিয়ে, তাহলে এই দেখো ভালো কথা, এই চাপলে দুটো একই হচ্ছে, নিচু হয়ে যাচ্ছে মাঝখানটা নিচু হচ্ছে, আর দুধারটা পরস্পর কি হচ্ছে, কাছাকাছি সরে আসছে, তাই তো? ভালো করে দেখো, এটা সমান জায়গা, চাপো মাঝখানে ভালো করে জোর দিয়ে, এই চাপছে। নিচের দিকটা ভারী হলে তো চাপ পড়ছে, এই দুটো কাছাকাছি আসছে, আর এটা নিচের দিকে ঢুকে যাচ্ছে, তাই তো? এইরকম কনসেপ্ট হচ্ছে। আবার ওই পাতের ক্ষেত্রেও দুটো পাত যখন পরস্পর সরে আসছে, ওই মাঝখানে যে নরম অংশগুলো, মনে করো এই যে বইটা রয়েছে, এই বইটা যদি আমি এইরকম থাকে, যদি দুদিক থেকে যদি চাপ দিই, যদি আমি দুদিক থেকে আমার বইটাকে চাপ দিলাম, আমরা চাপ দিলে কি হচ্ছে, দেখো মাঝখানে অংশগুলো ভাঁজকে ওপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে দুটো পাত সীমানায়, কি পাত সীমানায়? অভিসারী পাত সীমানায়, ভালো করে বুঝবে, গল্প নয়। অভিসারী পাত সীমানায় যখন ওই মাঝখানে কি থাকবে, পলি সঞ্চয় হবে, যখন সেই পলিগুলো দুটো পাত তো পরস্পর কাছাকাছি আসছে, এক্ষুনি বোঝালাম কি পাত সীমানাটা, অভিসারী বা প্রেমের পাত সীমানা। সেখানটা হচ্ছে কি হচ্ছে, এখানে কাছাকাছি সরে আসছে দুজন একদম সরে আসার ফলে মাঝখানের যে আমার জিনিসপত্র ছিল সেগুলো ভাঁজ খেয়ে সব উপরের দিকে উঠে যাচ্ছে। এই ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে গিয়ে যখন সেটা পর্বতের আকার নিচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো, ভঙ্গিল পর্বত বলবো। ভঙ্গিল শব্দটা করতে এসে ভঙ্গ থেকে, ভঙ্গের বাংলা অর্থ কি, ভাঁজ। তাহলে যে পর্বতে অনেকগুলো ভাঁজ দেখা যায়, সেগুলো পর্বতটাকে আমরা কি বলি, ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত কি করে তৈরি হচ্ছে, দুটো অভিসারী পাত সীমানায়, কি পাত সীমানায়, অভিসারী পাত সীমানায় যখন পলি সঞ্চয় হবে, তখন সেটা ভাঁজকে ওপরের দিকে উঠে যাবে, সেটা হয়ে যাবে ভঙ্গিল পর্বত। এরকম একটা ভঙ্গিল পর্বত আমাদের দেশেও আছে, তার নাম কি, হিমালয় পর্বত। এবার যেহেতু ওই পাতটা এখনো চলনটা চলছে, এখনো হিমালয় পর্বতের গঠন ওই জন্য চলছে। হিমালয় পর্বত আস্তে আস্তে আরো উঁচু হবে এখন। এইবার অনেকগুলো পর্বত রয়েছে যাদের ওই গঠন ক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, আর কোনো গঠন ফটন আর হবে না, ওই পাতের চলন ওই পর্যন্ত শেষ হয়ে গেছে, প্রেম শেষ, মানে একদম শেষ হয়ে গেছে বলে ওই পাতগুলো চলে না আর। আস্তে আস্তে কি হচ্ছে, ওই জন্য ভেঙে সেই পর্বতগুলো আস্তে আস্তে উচ্চতা কমে যাচ্ছে, ঠিক আছে? প্রেম যেহেতু শেষ হয়ে গেছে, ওই জন্য সেই পর্বতগুলোকে আমরা বলবো প্রাচীন ভঙ্গিল পর্বত। কি বললাম, যে ভঙ্গিল পর্বতের গঠন ক্রিয়া এখন আর চলছে না, আগে ছিল কিন্তু এখন সেগুলো আস্তে আস্তে উচ্চতা কমে যাচ্ছে, ক্ষয় হচ্ছে। এবার সেটাকে আমরা কি বলবো, প্রাচীন ভঙ্গিল পর্বত বলা হয়ে থাকে। 20 কোটি বছর আগে যে সমস্ত ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে, সেগুলোকে আমরা বলবো প্রাচীন ভঙ্গিল পর্বত। যেমন আরাবল্লী রয়েছে। আচ্ছা, এখন যে ভঙ্গিল পর্বতের গঠন ক্রিয়া চলছে, বলা হয়ে থাকে 1 থেকে 2.5 কোটি বছরের মধ্যে যে সমস্ত ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে, সেগুলো আমরা বলছি নবীন ভঙ্গিল পর্বত। এই নবীন ভঙ্গিল পর্বতের অনেকগুলোর এখনো গঠন ক্রিয়া চলছে বা পাতগুলো এখনো চলছে বলে তারা আস্তে আস্তে উঁচু হচ্ছে। এই ধরনের উদাহরণ হচ্ছে আমাদের হিমালয়। ক্লিয়ার হলো দুটো কনসেপ্ট? যে ভঙ্গিল পর্বতগুলো আগে তৈরি হয়ে গেছে তাদের আর গঠন ক্রিয়া এখন চলছে না, আর যাদের এখন গঠন ক্রিয়া চলছে তাদেরকে আমরা বলছি নবীন ভঙ্গিল পর্বত, আর যারা আগে হয়ে গেছে তাদেরকে প্রাচীন বা বুড়ো বলছি আমরা। ক্লিয়ার হলো? তাহলে আজকের কনসেপ্টটা বলো, কে কে কোন জায়গায় বুঝতে পারোনি বলো, একটুখানি ক্লিয়ার করে দাও। প্রতিদিন কিন্তু প্রশ্ন থাকতে হবে সবার। অনুসন্ধিৎসাপূর্ণ মন ছাড়া সেই মন কোনোদিন উন্নত হতে পারবে না, সেই মানুষ উন্নতি হতে পারবে না। যার জিজ্ঞাসা না থাকবে সে বেকার। জিজ্ঞাসা থাকতে হবে সবার, যে হ্যাঁ আমার এই জায়গাটা সমস্যা, আমার এই সমস্যা, ওই হয়েছে, যেখানে যা সমস্যা আছে বলো। এই কোন কোন জায়গাগুলো বুঝতে পারনি, যা যা আলোচনা করেছি আজকের, সেইটা কে বুঝতে পারনি বলো। আজকের ফের এইটা দেখার পরে ফের সময় থাকছে বাড়ি গিয়ে ভিডিওটা দেখার, ওটাও একবার দেখবে, দেখলে একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার হবে। কালকে সকাল থেকে আমি কিন্তু শিট জমা নেবো, বাড়িতে কে কতক্ষণ বসেছে জমা নেবো। আমি কিন্তু তোমাদের এখন বলিনি যে 2 ঘন্টা পড়তে হবে, 3 ঘন্টা পড়তে হবে, 4 ঘন্টা পড়তে হবে, কিন্তু আমি বলিনি। এখন কিছু কিছু সময় অল্প অল্প করে শুরু করতে হবে। একটা জিনিস পরিষ্কার বুঝে নাও, তুমি যত বন্ধুত্ব করো আর যাই করো, একটা বিষয় হচ্ছে যেটা, ক্লাস 8টা এমন একটা ক্লাস, এইখান থেকে তোমার সব মাধ্যমিকের কনসেপ্ট তৈরি হয়ে যাবে। আজকে আমি বলছি, যে খাতাটা তোমার মনে হয় তোমার সারা বছর থাকবে, তুমি হচ্ছে এতে লিখে রাখো, তোমার খাতার পাতায় লিখে রাখো, প্রথম পাতায় লিখে রাখো, স্যার এটা বলেছিল। মাধ্যমিকে তুমি উঠবে, ক্লাস 10-এ উঠবে, দেখবে 8-এর বিভিন্ন জিনিস, তোমার ইতিহাস থেকে শুরু করে, ভূগোল থেকে শুরু করে, দেখবে মাধ্যমিকের ইতিহাস আর 10-এর ইতিহাসের সম্পর্ক আছে, মানে 8-এর ইতিহাস সম্পর্ক আছে। মাধ্যমিকের ভূগোল 8-এর ভূগোলের সম্পর্ক আছে। মাধ্যমিকের গণিত 8-এর গণিতের সম্পর্ক আছে। সবসময় এটা দেখবে তোমরা, সবসময় বলা যায় 8 একটা গাঁট। আগেকার দিনে 8 ক্লাসটার খুব গুরুত্ব ছিল। কেন ছিল? মানে এইটা একটা সার্টিফিকেট দেয় 8 পাস, যাতে আগে চাকরি পাওয়া যেত। এবারেও একটা রিসেন্ট নিয়োগ হচ্ছে গ্রুপ ডি, 8 পাস সার্টিফিকেটের উপর ভিত্তি করে নিয়োগ হবে ওটা। কিন্তু এখন আর 8 পাস অত গুরুত্ব নেই, যেহেতু মাধ্যমিকটা সবাই একদম পাতি পাস করে যাচ্ছে। আগে 8 অনেকে ফেল করতো, আগে 8-এ করলে সে 8 পাস করতে পারতো না। 8 পাস মানে বিশাল ব্যাপার। তারপরে তো মাধ্যমিক। এখন মাধ্যমিকের যেমন গুরুত্ব, তখন 8-এর তত গুরুত্ব ছিল। কারণ কি, 8টা হচ্ছে এমন একটা কনসেপ্ট, একটা ভিত, যেটা 7-ও ছিল। আমি 7-এও তোমাদের বলেছিলাম, তখন মনে করো স্যার 7-এ উঠে বলে 7টা গুরুত্বপূর্ণ, 8-এ উঠে বলে 8টা গুরুত্বপূর্ণ। 7টাও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ 7 থেকে আমি যেটা বুঝেছি এতদিনে, 7 থেকে তোমার কেরিয়ারের একটা ধাপ তৈরি হয়।
তুমি বুঝতে শিখবে যে পরবর্তীকালে আমার কোন বিষয় নিয়ে এগোতে হবে। সেটা 7 থেকেই শুরু হয়। যেহেতু আমরা 7 পার করে এসেছি, মানে 8টাও আমাদের একটা বিম দেওয়ার জায়গা আছে। অনেকগুলো ঘর দেখবে নিচে থেকে মাটি খুঁড়ে সেখানটায় রড ফট দিয়ে ওখান থেকে গড়ে, আর অনেকগুলো ঘর কি করে একটুখানি মাটি খুঁড়ে ইট দিয়ে গেঁথে তার উপর একটা বিম দেয়, তাই তো? তাই নিচের ওই বিমটার নাম 7। ওই বিমটা যার যার দেওয়া হয়েছে ভালো কথা, যারা ওই বিমটা দিতে পারেনি, টাকা পয়সা কম ছিল, মানে পড়াশোনা কম ছিল, ওই কনসেপ্টে বোঝাচ্ছি, পড়াশোনা কমের জন্য 7টা ভালো করে নিচের বিমটা দিতে পারে। তাহলে এখন কি করবে তারা, এই নিচে টাইম বিমটা আবার ভালো করে দেবে। টাইম বিমটা হচ্ছে আমাদের ক্লাস 8। বুঝতে পেরেছো? ঘর তৈরির সময় দেখবে দু রকমের ঘর হয়, ভালো করে দেখবে। একটা হচ্ছে নিচে থেকে মাটি খুঁড়ে খুঁড়ে 4 কোণা করে খুলে 3x4 বা 4x4 করে ওখান থেকে রড দিয়ে একদম বিম তোলে। এই যে বিমগুলো তোলা আছে আমাদের এই ঘরে, এইগুলো। আর একটা দুটো ঘরে দেখবে হচ্ছে শুধু নিচের দিকে একটু ইট দিয়ে গাঁথে, চার ধারে একটা এই ধরনের বিম দেয়, শুয়ে পড়া বিম, ওটাকে টাইম বিম বলা হয়। ওই টাই বিম গুলো কি করে, ওইগুলো আমাদের ওর ওপর ঘর থাকে। তা 7টা যার যার দুর্বল হয়ে গেছে, এখানে টাই বিম দিতেই হবে। তুমি যদি কোনো দুটো বিমের কোনোটা যদি না দাও, ডাইরেক্ট ছাদ ফেলে দাও, তাহলে দুতলার বেশি তুমি করতে পারবে না। তাও দুতলা করলেও রিস্ক, কবে ঘর ডেবে যেতে পারে, কবে ফাটল ধরতে পারে, যে কোনো একটা বিম দিতে হবে। বেসটা সবার দরকার। তুমি যাই করো, গল্প করো, যাই করো, অনেক ছেলে মেয়ে, তুমি সত্যিকার কথা বলছি, আমার কাছে খবর আছে বলে বলছি, এখন বইপত্র কিনে পড়া শুরু করে দিয়েছে। সব সবাইকে আমাকে সব কেনা হয়ে গেছে, সব তাদের কিনে পড়াশোনা শুরু করে দিয়েছে। আমরা ওই জন্য এতদিন আগে থেকে শুরু করেছি। আমাদের যে ছেলেমেয়েগুলো আসছে, যারা মনে করছে এখন না আমার বাড়ি বসে আছে, আমার খুব ভালো হচ্ছে, জানুয়ারি থেকে যাব, শুধু নিয়মের সঙ্গে জড়িয়ে যাবে, তার ওই প্র্যাকটিস গুলো হবে না, তখন এবার মারধর খাবে, স্যারদের বকাঝকা খাবে। কারণ এখন থেকে, আজকের থেকে প্রতিদিন বাড়িতে আমি বলেছিলাম না পড়তে বসলেও ভিডিওগুলো দেখবে। তুমি কোন সাবজেক্টের ভিডিও কটা থেকে কটা দেখছো, আমাদের শিটে ওইটা লিখে কালকে সকাল থেকে জমা দেবে, ব্যাস। সবার শিট দেওয়া হয়েছে, যারা যারা পাওনি অফিস থেকে নিয়ে যাবে, গিয়ে শিটে লিখে জমা দেবে, ঠিক আছে? আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে অবশ্যই ভিডিওগুলো একটুখানি শেয়ার করো, কারণ খুব চ্যানেলটাই রিচ কমে গেছে আমাদের। 1000 জন সাবস্ক্রাইবার ছিল আগে, যে কোনো ভিডিও ছাড়লে 200-300 নিয়ে নিচ্ছিল, 2 দিনে ভিউ হয়ে যাচ্ছিল। কিন্তু এখন সেই ক্লাসের ভিডিওগুলো তোমরা শেয়ার করো, অন্য ক্লাসের করার দরকার নেই। এইটা যে ভিডিও আমরা ছাড়ছি, তোমাদের গ্রুপ করেছি, দাদা গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমার গ্রুপ থেকে একটুখানি নিয়ে শেয়ার করে দিও একটুখানি, তাই সবাই দেখুক, যারা যারা এখানে পড়তে চায় সবাই আসুক। কারণ আমরা চাইছি এই বছর তোমাদের ব্যাচটা একটা কংক্রিট ব্যাচ হোক, একটা পুরোপুরি পরিপূর্ণ 25-30 জনের একটা ব্যাচ হোক, কারণ ওইটা ছেটে ছেটে আমরা মাধ্যমিক পর্যন্ত একবারে নিয়ে যাব। পরের বছরে ওই ব্যাচে আমরা নতুন কোনো ছেলে মেয়ে আর ঢোকাবো না, ক্লিয়ার বলে দিচ্ছি। এবছর যদি একটা গোটা ব্যাচ ভালো হয়ে যায় এই ব্যাচটা, তাহলে পরের বছর থেকে, মানে ধর 8 এখন 9-10 এই 3 বছর ওই ব্যাচটা পুরো ওই ব্যাচ থাকবে। নতুন যা ছেলে মেয়ে আসবে অন্য একটা আলাদা ব্যাচ করে দেবো। একটা ব্যাচ নিয়ে আমি পুরোপুরি মাধ্যমিক পর্যন্ত যেতে চাইছি, দেখতে চাইছি কেমন কি রেজাল্ট হয়, কি হয়, তাদের পেছনে খেটে খুঁটে। এই ব্যাচটার জন্য স্পেশাল আমি বিকেলবেলা করে অঙ্ক করাবো। এমনি সকালে তো অঙ্ক স্যার আছে, মিঠুন স্যার, ইমরান স্যার পড়াবে, বিকেলবেলা আমি এক্সট্রা করে অঙ্ক করাবো এই ব্যাচটা। তাহলে সেহেতু একটুখানি তোমরা ছেলে মেয়েদের সঙ্গে আলোচনা করে 2-4টে বন্ধু বান্ধবীদের নিয়ে এসো সবাই, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আজকে পর্যন্ত এইটা থাকলো। তোমাদের যেটা বাড়ির কাজ থাকবে, কালকে ইতিহাসের যেমন বাড়ির কাজ দিয়েছিলাম, ভূগোলের আজকের বাড়ির কাজ থাকবে যে পাঁচ সংস্থান তত্ত্বের আমি 2টো পৃষ্ঠা দিচ্ছি, 2টো পৃষ্ঠা এখন জেরক্স করব। ক্লিয়ার হলো? করে তোমরা সবাই নিয়ে যাবে, মনে করে 2টো পৃষ্ঠা জেরক্সের মধ্যে সেই কতগুলো শর্ট প্রশ্ন তৈরি হয় তোমরা করবে। একটা ট্রিক্স আমি আগের বছর শিখিয়ে দিয়েছিলাম, কার কার মনে আছে জানি না, সেইটা হচ্ছে কাজে লাগিয়ে শর্ট প্রশ্ন তৈরি করতে। তুমি নিজে পড়ে পড়ে তো তৈরি করতে পারো, না হলে ওইটা শুধু ছবি তুলে চ্যাট জিপিটি মেরে দেবে, ছবিটা চ্যাট জিপিটি দিয়ে লিখবে আমার জন্য এসএ কিউ তৈরি করে দাও। যদি তুমি এমসিকিউ বলো তাহলে 4টে করে অপশন দিয়ে দেবে, তুমি বলে এসএ কিউ তৈরি করে দাও, এক লাইনে শর্ট প্রশ্ন তৈরি করে দেবে, দেখবে সেই প্রশ্নগুলোর দিকে থেকে শুধু খাতায় লিখে না চলে আসলে একদম স্মার্ট হয়ে গেলে। স্মার্ট টিউটোরিয়াল হবে, পড়ো মানে একটু তো স্মার্ট হতে হবে, তাই না? ঠিক আছে? তাই ওইভাবে তোমরা হচ্ছে তৈরি করে নিয়ে আসবে। বাড়ির কাজ কি, এই অস্থিত পৃথিবীর প্রথম 2টো পৃষ্ঠা থেকে যতগুলো শর্ট প্রশ্ন হবে সেটা তৈরি করে মুখস্থ করে নিয়ে আসবে। আজকের মতো এই পর্যন্ত থাকলো, তাহলে পরে